তো আমরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই মানুষগুলোকে এমনি চিনতে পারি যে এই মানুষগুলোর মধ্যে অগ্নি প্রকৃতি রয়েছে। এরা একটু স্ট্রিক্ট, কখনো কখনো একটু খিটখিটে প্রকৃতির, কখনো রেগে যান। এদের জীবনের কিছু নির্দিষ্ট ভাবধারা আছে। এরা একটা সিস্টেম মেনটেন করে চলতে পছন্দ করেন। তো এটা হচ্ছে অগ্নি প্রকৃতির মানুষদের হাতের কোয়ালিটি। এই মানুষগুলো, মানে হাতের কোয়ালিটি নয়, এটা হচ্ছে অগ্নি প্রকৃতির মানুষদের কোয়ালিটি। এই মানুষগুলো বিশ্বাসযোগ্য। এরা সবসময় এদের উপরে ভরসা করা যায়। এরা বিপরীত লিঙ্গকে, বিশেষ করে মেয়েদেরকে, পুরুষদের কথা বলছি, পুরুষরা মেয়েদেরকে যে বিরাট আহ ইয়ে করেন, বিরাট পাত্তা দেওয়া বা বিরাট হচ্ছে গিয়ে মাথায় তুলে রাখা, এরকম একদম এরা করেন না। কিন্তু এদের মধ্যে একটা বিশেষ ব্যাপার থাকে, এরা কিন্তু এদের উপরে কিন্তু মেয়েরা ভীষণভাবে ভরসা করে। আপনারা স্কুল কলেজে দেখবেন এরকম কিছু ছেলে থাকবে যারা বেশ একটু গম্ভীর প্রকৃতির, এবং মহিলারা এদের প্রতি ভীষণভাবে আহ নির্ভর করে, এরকম আপনারা দেখতে পাবেন। এরা টুকটাক উত্তেজিত হয়ে ওঠে এবং এরা সিদ্ধান্তও নিতে পারে। এরা একটু গম্ভীর, ভারী কি কথাবার্তা বলে এই মানুষগুলো। পৃথ্বী প্রকৃতির হাত বা পৃথ্বী প্রকৃতির মানুষ, এরা শান্তশিষ্ট প্রকৃতি। এরা পরিশ্রম করতে পারে এবং এরা জানে যে আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরিশ্রম করা। আমাকে খাটতে হবে, না পরিশ্রম করলে আমি হচ্ছে আহ ভালো থাকবো না। খাটাখাটনি না করলে পরে আমার কাজই হচ্ছে গিয়ে পরিশ্রম করা। এদের মধ্যে একটু ডাউন ফিলিংস দেখতে পাওয়া যায়। ডাউন ফিলিংস মানে একটু উম মনটা নিচু, মাথায় বুদ্ধি থাকলেও সেটা প্রকাশ করতে পারছে না, একটু ডিপ্রেসড। খুব যে রোমান্টিক তা নয়, কিন্তু প্রচন্ড কেয়ারিং। এরা হচ্ছে গিয়ে কি হয়েছে বা সঙ্গের মানুষটার কি সমস্যা রয়েছে এটা আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু কিছু একটা হয়েছে এটা বুঝতে পারে। গিয়ে বউকে জিজ্ঞেস করছে, ও বউ কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, এবার বউ বললো, এ বাবা, বউ মুখটা বেঁকালো। কেন মুখটা বেঁকালো? কিন্তু মুখটা বেঁকিয়েছে যে তার প্রতি একটা উষ্মা প্রকাশ করেছে, সেইটা বোধ নেই। সে হয়তো ডাক্তার দেখাতে চলে গেছে যে আমার বউয়ের মুখটা বেঁকে গেছে। এইটা হচ্ছে পৃথ্বী প্রকৃতির লোক। এরা কোনো রকম ছলনা বোঝে না, এরা প্রতারণা বোঝে না, এরা সোজা হাঁটবে। ঠিক আছে? এরা পরিশ্রম সম্পর্কিত কাজকর্ম করতে ভালোবাসে। এরপর হচ্ছে বায়ু প্রকৃতির মানুষ। বায়ু প্রকৃতির মানুষরা, এরা একটু বেশি কথা বলে ফেলে। এরা বোঝে না যে কোথায় থামতে হবে। এদের জীবনে আপস এন্ড ডাউন থাকে, তবে এরা সবকিছুকেই যেন মানিয়ে চলে, যে এটাই ঈশ্বরের ইচ্ছা, এটাই হয়েছে। এবং এদের কিছু কূটনৈতিক বুদ্ধি থাকে। সেই বুদ্ধি যে সবসময় সোজা বুদ্ধি তা কিন্তু নয়। বেশিরভাগ সময় এরা কূটনৈতিক বুদ্ধি চালাতে পছন্দ করে। আর বহু সময় এরা নিজেদের জালে নিজেরা জড়িয়ে যায়। এটা হচ্ছে বায়ু প্রকৃতির মানুষদের বৈশিষ্ট্য। হাতের কোয়ালিটিতে আমরা পরে আসছি। এরপর হচ্ছে জল প্রকৃতির মানুষ, মানে কর্কট, বৃশ্চিক, মূল। এই মানুষগুলো, এরা কিন্তু ভীষণ সফট, ভীষণ সেন্সিটিভ, এরা প্রচন্ড ইমোশনাল। আর একটা জিনিস কথা বলবো, এই মানুষগুলো কিন্তু ভীষণ ফিল্মি প্রকৃতির। এরা কিন্তু কখনোই আহ কঠিন পরিস্থিতি অ্যাকসেপ্ট করতে পারে না। এরা যত্ন, আদর, কেয়ারিং এ সমস্ত পছন্দ করে। কথায় কথায় প্রচন্ড রেগে যাবে। আর যেখানে রাগ করলে উল্টো দিকের মানুষটা সমস্যায় পড়বে, এরা সেখানে রাগ দেখাবে। এরা একটু বিলাসিতা পছন্দ করে, কেয়ারিং, ভালো থাকা, আহ ভালো লাগা, এই সমস্ত বিষয়গুলো এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে আহ অপরের দ্বারা ডিস্টার্ব, পরিবেশ পরিস্থিতিতে আপস অ্যান্ড ডাউন থাকলে পরেও এই মানুষগুলো কিন্তু সেটাকে নিতে পারবে না। এরা সবসময় চেষ্টা করবে যাতে ম্যাক্সিমাম বেটারমেন্ট, ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট, সব দিক থেকে গ্রোথ হয়। এই ব্যাপারটা এই মানুষগুলোর মধ্যে থাকে। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এদেরকে আমরা ভাবলাম। এদের মধ্যে বুদ্ধি এবং শক্তি, বুদ্ধি এবং শক্তি দুটোই পাবো কোথায়? অগ্নি প্রকৃতিতে। পৃথ্বী প্রকৃতিতে প্রচুর শক্তি, বুদ্ধি কিছুটা কম। বুদ্ধি থাকলেও তার প্রকাশ কম। অগ্নি পৃথ্বী ছলনা বোঝে না, এরা ছলনা করবে না। যা হবে সোজা, স্ট্রেট, সবসময় এরা স্ট্রেট ফরওয়ার্ড থাকবে।
বায়ুতত্ত্বের মানুষগুলো সোজা পথ বাঁকা পথ সব পথে যেতে পারে। এরা ব্যালেন্সড, এবং এরা হচ্ছে কি একটু বেশি কথা বলতে পছন্দ করে, আর বিভিন্ন দিকে বিভিন্ন রকম সমস্যা এদেরকে ফেস করতে হয়। আর জল প্রকৃতির মানুষরা ভীষণ সফট এবং সেন্সিটিভ। তাহলে এবার আমাদের একটু হাতগুলোকে দেখতে হবে। আমি হাতের টাইপটা আপনাদেরকে দেখাই। এবার একটা কথা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা যত হাত দেখব, এই হাত কিন্তু সবই মিশ্র প্রকৃতির। 90% হাত আমরা দেখব সেগুলো হচ্ছে মিশ্র প্রকৃতি। কোথাও অগ্নি বায়ু মিশ্রণ, কোথাও অগ্নি পৃথ্বী মিশ্রণ, কোথাও জল বায়ু মিশ্রণ, এরকম হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো। এবং এটা আহ সমস্ত হাতের ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পাবো, আর বারবার দেখতে পাবো একই বিষয়। এবার একটু দেখুন শেয়ার হচ্ছে কিনা। দেখুন একটু শেয়ার হচ্ছে। তো মোটামুটি একটা পৃথ্বী প্রকৃতির হাত আমরা পেয়েছি। এবার এই যে, সরি, এটা অগ্নি প্রকৃতির হাত। এই অগ্নি প্রকৃতির হাত, এটা কিন্তু সত্যি সত্যি মিশ্র হাত। এটা কিন্তু পুরোপুরি অগ্নি প্রকৃতির হাত নয়। এখানে অগ্নি, বায়ু এবং জল তত্ত্বের মিশ্রণ রয়েছে। কিন্তু তার মধ্যেও আমি বলবো যে এই হাতটার মধ্যে অগ্নি প্রকৃতির প্রকাশই বেশি। এটা মিশ্র প্রকৃতির হাত হলেও এখানে অগ্নির অ্যাফেকশন বা অগ্নির প্রকৃতির যে টান, সেটা হচ্ছে বেশি। পৃথ্বী প্রকৃতির হাতটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পৃথ্বী প্রকৃতির হাত, এবং পৃথ্বী প্রকৃতির একটা খুব টিপিক্যাল হাত আছে, সেটার একটা ছবি আমি আপনাদেরকে দেখাই। এই হাতটা হচ্ছে অবশ্যই পৃথ্বী প্রকৃতির হাত। এই টাইপের হাতকেও আপনারা দেখেছেন। তারপর আমি একটু বায়ু প্রকৃতির হাতকে দেখাবো। উম এবার হচ্ছে একটা বায়ু প্রকৃতির হাত বার করি। বায়ু প্রকৃতির হাতটা যেটা আমি আপনাদেরকে দেখাবো, সেখানেও কিন্তু মিশ্র দেখতে পাওয়া যাবে। এখানেও কিন্তু একাধিক উম জল প্রকৃতি বায়ু প্রকৃতি মিলে মিশে গেছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো প্রকৃতপক্ষে অগ্নি বা পৃথ্বী বা বায়ু বা জল, এইগুলোকে আইডেন্টিফাই করা সত্যি সত্যিই খুব কঠিন। কিন্তু তা সত্ত্বেও আমাদের শাস্ত্রীয় মতে জানতে হবে। আর লাস্টলি আমি একটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে একদম বিশুদ্ধ জলতত্ত্বের হাত। কিন্তু যে হাতটাকে আমি বায়ুতত্ত্বের হাত হিসেবে দেখালাম, ওই হাতটার মধ্যেও কিন্তু জলতত্ত্বের প্রভাব আছে, এবং আবশ্যিকভাবেই আছে। এবার দেখুন পাঁচটা হাতের প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রথম হাতটা হচ্ছে অগ্নি প্রকৃতির হাত, বাট অগ্নি পৃথ্বী বায়ু মিশ্রণ এখানে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় তৃতীয় হাত, এই দুটো পৃথ্বী প্রকৃতির হাত। এই তৃতীয় হাতটা হচ্ছে একদম পিওর পৃথ্বী প্রকৃতির হাত। এরা প্রচন্ড সাহসী হয়। অনেক সময় মানসিক দিক থেকে অস্থিরতাগ্রস্ত হতে দেখতে পাওয়া যায় এদেরকে। এই হাতটার মধ্যে জল এবং বায়ুর মিশ্রণ রয়েছে, আর এই হাতটা হচ্ছে জল তত্ত্বের হাত। এরা দুর্বল, এই পাতলা হাতের মানুষগুলো, এরা ভীষণ ভাবে দুর্বল। এবং যত ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই সবগুলোই কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পৃথ্বী বা অগ্নিতত্ত্বের মানুষদের ক্ষেত্রে এই সব ব্যাপারগুলো আমরা দেখতে পাই না। তাহলে এবার একটু বৈশিষ্ট্য আমাদেরকে পড়ে নিতে হবে। আমরা পৃথ্বী থেকেই শুরু করি। তো প্রথম বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন, হাতের গরম, মানে হাতের উষ্ণতা, টেম্পারেচার,
এইটা বেশি বড়সড় আয়তাকার প্রকৃতির হাত। অনামিকা অবশ্যই তর্জনী অপেক্ষা বড় হবে। অনামিকা মানে এই 3 নম্বর আঙ্গুল, এটা অবশ্যই তর্জনী অপেক্ষা বড় হবে। এই ধরনের হাতের টেম্পারেচার বেশি আমরা বললাম, কিন্তু রেখা কম থাকলেও এদের হাতে কিন্তু রবি রেখা দেখতে পাওয়া যায়। এদের বর্ণ, এই ধরনের হাতের বর্ণ লালচে বা গোলাপি, হাতগুলো শক্ত। বলা যেতে পারে এটা হচ্ছে উষ্ণ প্রকৃতির বা গরম প্রকৃতির হাত। এই মানুষগুলো ভাবে, চিন্তা করে, তাই এরা চিন্তাশীল এবং এরা অত্যন্ত দৃঢ়চেতা। হাত গরম হওয়ার সঙ্গে সঙ্গে এদের যৌনতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। এরা সমাজে প্রতিষ্ঠিত হন। এরা ঝুঁকতে পারেন না, এরা ঝুঁকি নিতে পারেন কিন্তু ঝুঁকতে পারেন না। এরা ঝুঁকতে জানেন না। এরা অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং যে কোনো কাজ এদেরকে দায়িত্ব দিলে পরে এরা একদম সম্পূর্ণ করে আসবে। এই মানুষগুলো আহ পুলিশ, গোয়েন্দা এই ধরনের জায়গাতে ভীষণ ভীষণ কাজ করতে পারে। এদের মঙ্গলের ক্ষেত্র, এদের রবির ক্ষেত্র, এই জায়গাগুলো ডেভেলপড হতে দেখতে পাওয়া যায়। তাহলে কোন কোন ক্ষেত্র আমরা বললাম? এদের রবির ক্ষেত্র মানে হচ্ছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন ডেভেলপ। আর মঙ্গলের ক্ষেত্র মানে হচ্ছে এই জায়গাটা, এগুলো ডেভেলপ হতে দেখতে পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে এদের হাতে একটা গুড কোয়ালিটির রবি রেখা, সেটা হতে পারে এরকম, সেটা হতে পারে এরকম। হুম, তবে এই সাইডে বেঁকে যাওয়া রবি রেখাগুলো কিন্তু বড় লেভেলের কোনো উন্নতি প্রতিষ্ঠা দিতে পারে না। যদি আপনার মনে হয় যে এই লোকটা বিশাল কিছু করবে, তাহলে সেই ক্ষেত্রে রবি রেখাটা এরকম হবে, এরকমই হবে। এদের বৈশিষ্ট্য কি? এরা দ্রুত উত্তেজিত হন, এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, এদের গলার স্বরে গাম্ভীর্য এবং ভারিক্কি ভাব থাকে। কোনো কোনো সময় এরা নিজেরাও অতি রব হয়ে থাকেন, প্রচন্ড জোরে কথা বলছে, বিশাল ভয়েস। তবে এই মানুষগুলো এক কথার মানুষ। এরা যদি আপনাকে বলে দেয় তোমার একটা দায়িত্ব আমার, তার মানে তোমার ভাত কাপড়ের দায়িত্ব এই মানুষটা নিয়ে নিলেন। আর কোনো রকম কোনো চাপ নেই, সবটাই ওর দায়িত্ব। নিজের এলাকা, নিজের পরিবার, নিজের জায়গা, নিজের ক্ষেত্র, সেগুলো নিয়ে এদের মধ্যে বিশেষ অহংভাব দেখতে পাওয়া যায়। একটা এথনিক কনফ্লিক্ট বলা যেতে পারে, যে আমার জায়গাটা ভালো, আমি ওই জায়গাটাতে থাকি, তুমি কি ওই জায়গাটাকে গ্রাম মনে করেছো, আমি বিশাল ভালো জায়গায় থাকি। এই টাইপের মেন্টালিটি বা এই টাইপের কথাবার্তা এই অগ্নি প্রকৃতির মানুষগুলো রীতিমতো বলে থাকে। এরা সরকারি চাকরি খুব ভালোবাসে এবং এরা সরকারি চাকরি করতেও পারেন। এরা সরকারের উচ্চ পদে খুব সহজেই অধিষ্ঠিত হতে পারে। এরা খুব সহজেই সরকারি উচ্চ পদ, পলিটিক্যাল লিডারশিপ, এই সমস্ত জায়গাতে এরা উঠতে পারেন। এবং এদের জীবনে অ্যাটলিস্ট একবার অন্তত একবার বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হয়। এরা বিদেশ যাত্রা করতে পারে, জীবনে একবার হলে পরেও এরা বিদেশ যায়। বিদেশ যাওয়া দুটো রেখা আমি একটুখানি দেখিয়ে দিই। শুধু এই রেখাটা থাকলে বা অগ্নি প্রকৃতির হাত থাকলে বিদেশ যাত্রা হবে না। এই যে এখানটাতে, এই জায়গাটাতে একটা ভ্রমণ রেখা, এটা দেখতে পাওয়া যাবে। আর বিদেশে থাকার জন্য এই রেখাটার নাম হচ্ছে আয়ু রেখা, তাকে একটু এই দিকে এসে করতে হবে। তাহলে বিদেশে থাকার জন্য ভ্রমণ রেখা একটা রয়েছে। ভ্রমণ রেখা হচ্ছে এই রেখাটা, এরকম ভাবে থাকবে। হালকা বাঁকা থাকলে খুব ভালো। আর আয়ু রেখাটা এইখানে আমাদের ঘুরে যায়, তো আয়ু রেখাটা ঘুরে না গিয়ে এইরকম দিকে আসবে, মানে আয়ু রেখাটা হচ্ছে গিয়ে লম্বা হবে, চাঁদের দিকে চলে আসবে। এই যে আয়ু রেখাটা এদিকে ঘুরলো, তার মানে হচ্ছে ফিরে আয় বাবু ঘরে, ঘরে ফিরে আয় খোকা। বলে না মায়েরা যে ঘরে ফিরে আয় তো খোকা, আর তো কাজ করতে হবে না।
এই যে বেঁকে গেল, এই বেঁকে যাওয়াটা হচ্ছে ফিরে আসার চিহ্ন, ব্যাক করার চিহ্ন, ঘরে থাকার চিহ্ন। কিন্তু যদি আমরা দেখতে পাই এই রেখাটা ফিরে আসেনি, এই রেখাটা এরম ভাবে এসে এরম ভাবে গেছে, চন্দ্রক্ষেত্রের দিকে ঢুকে গেছে, এবং সেখানে কোনো এরকম কাটাকুটি নেই, এগুলো হচ্ছে এরো রেখা, এসব কাটাকুটি নেই সেখানে। যদি এরকম থাকে, তার মানে হচ্ছে এই মানুষটার বিদেশে সেটেলমেন্ট আছে, কাটাকুটি নয়, একদম স্ট্রেট রেখাটা এরকম এসছে, তার মানে এই মানুষটা বিদেশে সেটেলমেন্ট করবে বা করতে চাই। তাহলে অগ্নিবৃত্তির হাত মোটামুটি বোঝা গেল। তাদের হাতে আমরা এই টাইপের এরকম হাত দেখতে পাবো। এদের মধ্যে প্রথম যারা রয়েছে তারা হচ্ছে পলিটিশিয়ান। বেশিরভাগের ক্ষেত্রে আমরা অগ্নি প্রকৃতির হাত দেখতে পাবো, কম বেশি সবার হাতেই আপনারা অগ্নি প্রকৃতির হাতই পাবেন। পুলিশ, এদের হাত অগ্নি প্রকৃতির হাত। কিছু কিছু পুলিশ আছে যারা চোরদের দুঃখে কাঁদতে শুরু করে, এরকম আছে। আমিও একজনকে জানি, তিনি হচ্ছে গিয়ে মানে, একজন পুলিশ, তিনি এক পার্টি থেকে টাকা নিয়ে নিয়েছেন আরেকজনকে কেসটা দিতে হবে বলে, কিন্তু দেওয়ার পরে টাকা নিয়ে কেসও দিয়ে দিয়েছেন, অপরাধী ধরেও ফেলেছেন, কিন্তু ধরে ফেলে বলছে রোডে ওরকম মারিস না, ওদেরও তো লাগে। এটা আমার নিজের কানে শোনা। তো এবং নিজে গিয়ে ওই আসামিদেরকে জল টল দেওয়া, এই ব্যাপারগুলো আমি দেখতে পাই, এরকম আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ যারা, তাদের কিন্তু আপনারা দেখতে পাবেন হাত হচ্ছে অগ্নি প্রকৃতির হাত থাকবে। এরপর আমরা চলে আসবো পৃথ্বী প্রকৃতির হাতে। পৃথ্বী প্রকৃতির হাতে এসে আমরা একটা কোশ্চেন ব্রেক নেব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে সেটা আমরা ডিসকাস করব। পৃথ্বী হাতের বৈশিষ্ট্যগুলো, এরা, এদের হাতেও কিন্তু রেখার সংখ্যা অনেক কম থাকে। এদের হাতগুলো ভীষণ ভারী প্রকৃতির। এদেরকে দেখলে পরেই বুঝতে পারা যাবে যে এই মানুষগুলো বেশি পরিশ্রম করতে পারে, এবং এদের বেশি পরিশ্রম করতে বাধ্য হতে হয়। ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, এদের বেশি পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া এদের জীবনে কিছু নেই, খাটতে হবে। যদি খেতে চাও তাহলে তোমাকে খাটতে হবে। এদের মধ্যে হালকা হতাশার ভাব থাকে। এরা সারা জীবন পরিশ্রম করতে করতে একটা সময় এদের মনে হয় যে কি পেলাম জীবন থেকে। এই বিষয়টা এদের মধ্যে বারবার দেখতে পাবে। এরা কিছু পেতে চায়, আর এরা একটু বেশি খেতে চায়। পৃথ্বী প্রকৃতির মানুষদের খাদ্যের প্রতি আসক্তি কিন্তু ভীষণভাবে প্রখর। এদের শরীরের নিম্নাঙ্গ ভারী হয়। এরা একটু শক্তপোক্ত প্রকৃতির মানুষ, ভারী ওজন তুলতে এরা পছন্দ করে। পৃথ্বী আর অগ্নি দুজনেই আছে, দুজনকেই ওজন তুলতে হবে। পৃথ্বীর লোক ওজনটা তুলে নিয়ে চলবে, আর অগ্নির লোক পৃথ্বীকে বলে ভাই আমার ওজনটা দে তো। কিসের জন্য? অপদার্থ। পৃথ্বীর কিন্তু প্রতিবাদ করবার ক্ষমতা নেই, কেন আমাকে অপদার্থ বললি, বলতে পারবে না। পৃথ্বী বলে নেব, একদম নিবি, নিবি না মানে। আপনারা একটা ওয়ার্ড শুনে থাকবেন, বেশ কিছু মানুষ বলছে চল তোকে চমকে দিয়ে আসি, গিয়েই আমরা হম্বিতম্বি করবে না, মনে হবে কোন কেউ কেটা এসছে। আসলে হচ্ছে গিয়ে একদম ওই কথা আছে না যে শূন্য কলসি বাজে বেশি, সেরকম টাইপের। ওই পৃথ্বী দত্তের মানুষ তারা এই কাজটা করতে পারবেন, কিন্তু অগ্নি দত্তের মানুষ ধপ করে গিয়ে চমকে দিয়ে চলে আসবে। বায়ু দত্তের মানুষও চমকে দিয়ে আসতে পারে, কিন্তু পৃথ্বী দত্তের মানুষ বলবে, না না বাবা পাগল নাকি। এরা একটু ভীত প্রকৃতির হয়, সবসময় এদের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করে। এরা ঈর্ষা কাতর কখনোই নয়, কিন্তু একটু ভালো থাকতে চায়। এরা রোমান্টিক একদম নয়। এরা কেয়ারিং এবং দায়িত্বপরায়ণ। বেশ কিছু সময় এদের মধ্যে বুদ্ধির অভাব দেখতে পাওয়া যায়। এরা অঙ্কশাস্ত্র, গণিত শাস্ত্র এগুলো পছন্দ করে না। ভালোবাসার ক্ষেত্রে এরা প্রচন্ড ডেডিকেটেড, প্রচন্ড মানে প্রচন্ড ডেডিকেটেড। আর এদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এরা কোন রকম ছলনা সেগুলো বোঝে না। এদের হাতে যদি পৃথক শিরোরেখা এবং হৃদয় রেখা না থাকে,
তাহলে এদের বুদ্ধির গভীরতা কম থাকে। আপনারা একটু ছবিটা লক্ষ্য করুন, এই ছবিটার কথা বলা হচ্ছে। এদের হাতে পৃথক শিরোরেখা এবং হৃদয় রেখা নেই। এই মানুষগুলোর ক্ষেত্রে বুদ্ধির অভাব রয়েছে। অনেক সময় অটিস্টিক বেবিদের এই ধরনের হাত আপনারা দেখতে পাবেন। অটিস্টিক বেবিদের ক্ষেত্রে এই হাত আমরা বারবার পাবো। হ্যাঁ মনোজদা। হ্যাঁ। হ্যাঁ। বলছি ডোনার কি হয়েছে? ওই পাটা তো বেঁকে যাচ্ছে, পা কমজোরি হয়ে যাচ্ছে প্রচন্ড। হ্যালো। তো এই ধরনের হাতের মানুষগুলো, এরা কিন্তু একটু পশুতুল্য মানসিকতা সম্পন্ন হয় যদি এরকম হাত দেখতে পান। তবে এরা ভীষণ সফট, আর কিছু একটা যদি এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সেটা থেকে কিন্তু এরা আর বেরোতে চায়ও না, বেরোতে পারেও না। এই মানুষগুলোকে কোনো একজন মানুষ নিয়ন্ত্রণ করে থাকেন, এবং এই যে নিয়ন্ত্রক মানুষটিকে এরা অত্যাধিক মান্যতা দিয়ে থাকেন। এরা বোঝে কম, বলেও কম, করেও কম, চেঁচায়ও কম। এই মানুষগুলোর উপরে ভরসা করা যায়, কিন্তু এদের বুদ্ধির জন্য এরা সেই ভরসাটাকে ঘেটে থাকে। পরিষ্কার হলো? এবার আপনাদের কি প্রশ্ন আছে সেটা একটুখানি বলুন, তারপরে আমরা আবার পরের পার্টে যাই। স্যার, বলছি সেকেন্ড যে হাতটা দেখতে পাচ্ছি সেটাও তো পৃথ্বীতত্ত্বেরই হাত। সেকেন্ডটাও পৃথ্বীতত্ত্বের, থার্ডটাও পৃথ্বীতত্ত্বের। আচ্ছা, এবার আমাকে স্যার বলুন, এই যে ভারী প্রকৃতির তো সেরকম বুঝতে পারছি না, একটু স্কোয়ার শেপ। না, ভারী প্রকৃতিরই হবে। আমি অনেক কষ্ট করে খুঁজে পেতে এইরকম টাইপের হাত বার করেছি। হাতটা দেখলে পরে আপনার মনে হচ্ছে না একটু থপথপে টাইপের হাত? হ্যাঁ। ওইটাই বড় বড়, বেশ ভারী। আর নিচের দিকটা, হাতের যে নিচের দিকটা, তলার দিকটা, এই দিকটা খুব বেশি সলিড। আর স্যার কারোর কোনো প্রশ্ন? বলছি, স্যার আমার, স্যার হ্যাঁ বলবো। বলুন, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন না। স্যার বলছি যে ধরুন হাতে এই ভ্রমণ রেখার কথা বললেন বা শিরোরেখা আর আয়ুরেখা এই পৃথ্বীতত্ত্বের হাতে দেখা যায় না। এবার তাদের ছকও কি একই কথা বলে, না কখনো কখনো এরকমও দেখা যায় যে হাতে সেই রেখা নেই কিন্তু ছকে সেই মানে সেই যোগটা তৈরি হচ্ছে, এরকম কি কখনো হয়? প্রচুর হয়, প্রচুর হয়, প্রচুর হয়। আচ্ছা। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, হাতটা তো আমাদের ইন্ডিভিজুয়াল। আপনাদেরকে ম্যাডাম দৃঢ় ভাগ্য আর দৃঢ় ভাগ্য পড়িয়েছেন। এবার হ্যাঁ। ধরুন আমার হাতে রেখা নেই, কিন্তু আমি খুব সামাজিক, আমার বৃহস্পতিটা খুব ভালো, হতে পারে তো? হুম। হুম। এইবার আমার হাতে ভ্রমণ রেখা নেই, এই রেখাটা আমার হাতে নেই, কিন্তু এই ক্ষেত্রটা খুব ভালো। তো আমার বাড়ির লোকরা বা পাড়ার লোকরা বেড়াতে যাচ্ছে, বললো ভাই তুই চল, তখন কিন্তু আমি না করতে পারলাম না, আমি ঘুরে এলাম। তাহলে এই ক্ষেত্রে আমার হাতে ভ্রমণ রেখা না থাকা সত্ত্বেও যারা আমার ক্লোজ, তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ঘুরে এলাম। ভ্রমণ রেখা ছাড়াও প্রচুর চিহ্ন রয়েছে যাতে মানুষ ঘুরতে যেতে পারে। কোনো কোনো সময় শুক্র ক্ষেত্রের কিছু চিহ্ন, সেগুলো ভ্রমণকে নির্দেশ করে। কারণ ভ্রমণ তো বিলাসিতা, পেট ভর্তি থাকবে, শরীরে জামা কাপড় থাকবে, বেড়াতে যাবো। কিন্তু সেগুলো না থাকলে কি লোক ঠিকঠাক করে বেড়াতে যেতে পারবে? চলে তো গেল, কিন্তু গিয়ে বলছে যে 30 টাকা বেশি নিয়ে নিল হোটেলে, জানিস তো। হ্যাঁ। তো সুতরাং এই বিলাসিতা, এই জায়গাটা যদি থাকে, শুক্রের ক্ষেত্রে যদি প্রমিনেন্ট থাকে, ভ্রমণ রেখা না থাকলেও যত বেড়াতে যেতে পারে।
ভ্রমণ রেখা নেই। আয়ু রেখাটা এরকম গোল হতে কথা ছিল, বাট গোল হতে গিয়ে এখান থেকে একটা রেখা এরকম ভাবে বেরিয়ে এসছে। এটাও ভ্রমণ রেখা হিসেবে কাজ করবে এবং বেড়াতে যাওয়ার টেন্ডেন্সিকে বাড়িয়ে দেবে, বলে চলো ঘুরে আসি। ঠিক আছে স্যার। আর কারোর কোনো প্রশ্ন? কি একটা বলছিল? স্যার বলবো হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। যে স্যার লগ্ন অনুযায়ী আমার হাত হচ্ছে স্যার অগ্নিতত্ত্বের, আর রাশি অনুযায়ী হচ্ছে আপনার পিতৃতত্ত্বের। এবার হ্যাঁ, দুটোই মোটামুটি স্যার কাজ করছে। যেমন বললেন যে পিতৃতত্ত্বে ম্যাথমেটিক্স এগুলো ভালো হবে না, ম্যাথমেটিক্স আমি প্রচন্ড পছন্দ করি। আর অগ্নিতত্ত্বের যে কাজগুলো গুণাগুণি গুলো আছে সেগুলো সবগুলোই আমার মধ্যে হয়ে থাকে স্যার, এই ক্ষেত্রে স্যার। এবার হচ্ছে কি একটুখানি হাতের টেম্পারেচারটা ফিল করবেন, টেম্পারেচারটা বেশি না কম। এইটা হচ্ছে আইডেন্টিফাই করার রাস্তা, যে কোনটার প্রভাব অ্যাকচুয়ালি বেশি। ঠিক আছে? হ্যাঁ স্যার। সেটা বুঝতে পারলেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার উপরে পৃথ্বীতত্ত্বের প্রভাব বেশি না হচ্ছে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি। স্যার একটা কথা কিভাবে বলবো? কিভাবে বুঝবো স্যার এটা? ওই যে টেম্পারেচার, হাতটা কি গরম গরম না হাতটা হ্যাঁ ঠান্ডা স্যার, ঠান্ডা, সব প্রচন্ড গরম থাকে সবসময়। তাহলে হচ্ছে আপনার অগ্নিতত্ত্বের প্রভাব বেশি। হুম, ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার হ্যাঁ একটা ম্যাডাম। কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। হ্যাঁ, বলছি যে অনেক সময় তো এরকম হয় যে বাঁ হাত এবং ডান হাতের রেখার একটু একটু পার্থক্য হলো। এরকম তো কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যে মেয়েদের ক্ষেত্রে এই হাতটা দেখতে হবে, ছেলেদের ক্ষেত্রে এই হাতটা দেখতে হবে। দুটো হাতের রেখার তো একটু একটু পার্থক্য হয়, অন্তত সাবলাইন গুলো আর কি। দুটো হাতের রেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়, সব সাবলাইন নয়, সব লাইন গুলোর ক্ষেত্রে। না, আমি ধরুন বড় বড় যেগুলো মানে আয়ু রেখা বলুন, ভাগ্য রেখা বলুন, এগুলোর কথা আমি বলছি না, কিন্তু ছোটখাটো রেখা তা সেগুলোর তো ওগুলোর প্রচুর ক্ষেত্রেও চেঞ্জ পার্থক্য। হয়, ওগুলোর ক্ষেত্রেও চেঞ্জ হয়। এবার হ্যাঁ। আমাদের হুম। ক্ষেত্রে দুটো বিষয় আছে, আমরা যখন ছক দেখি তখনও হুম। মূল কুণ্ডলী একটা, আর তার সঙ্গে সঙ্গে ট্রানজিট ন- বা গোচরকেও দেখি, হুম। হুম। মানে গ্রহরা এখন কোথায় যাচ্ছে। মানে আহ, নবাংশটা। না না, ট্রানজিট আচ্ছা, গোচর। যেমন ট্রানজিটটা। আচ্ছা এখন আচ্ছা। বৃহস্পতি কুম্ভ রাশিতে আছে, এই ভুল হুম। বললাম, মৃত রাশিতে আছে। আর হুম। রাহু কুম্ভ রাশিতে আছে। ফলে রাহু কুম্ভতে, হ্যাঁ। যদি কোনো লোকের কুম্ভ লগ্ন হয়, তাহলে তার হুম। লগ্নের উপর দিয়ে রাহুর প্যাসেজ হচ্ছে। তাহলে হুম। এই সময় তার যে নর্মাল কুণ্ডলিতে লেখা ভাগ্য, তার হুম। তার উপরে কিন্তু রাহুর প্রভাব জমবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ঠিক তেমন ভাবেই বাম হাতটা হচ্ছে আমার ট্রেন্ড অ্যান্ড টাইম, ইন জেনারেল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বাম হাতটা হচ্ছে আমি কেমন, মানে আমার বেসিক ইন্টারনাল কোয়ালিটি কেমন। আর ডান হাতটা হচ্ছে প্রকৃতি আমাকে কি বানিয়ে দিল, আমি অ্যাকচুয়ালি কেমন, এটা হচ্ছে আমার বাম হাত। অর্থাৎ লেস অ্যাক্টিভ পাম, যে হাতটাকে আমি কম ব্যবহার করি, সেটা হচ্ছে আমার লেস বাম হাত। অ্যাক্টিভ, এবং সেইটা হচ্ছে আমার জন্ম বা জন্মকালীন কোয়ালিটি গুলোকে ইন্ডিকেট হুম। করবে। ঠিক আছে? হুম। আচ্ছা, পরের স্যার পয়েন্ট। না না, দোষ এটা এটা একটু শেষ তৃতীয় করে দিন। কেমন এক হয় মিনিট, পৃথ্বীতত্ত্বের হাতে দূষণটা? এক মিনিট। তো কার সঙ্গে কথা বলছিলাম? কৃষ্ণা, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইবার হচ্ছে গিয়ে এই দুটো হাতের মধ্যে প্রথমে হুম। আমরা বাম হাতটাকে একটু দেখবো, তারপরে আমরা হুম। ডান হাত থেকেই বিচার করবো। দুটোই ওই মানুষটারই হাত, কোনোটাই ওর বউয়ের হাত নয়, কোনোটাই আমার স্বামীর হাত নয়।
আমি বিচার করার আলাদা রেখা আছে। যেমন আমাদের 4টে মূল রেখা, তার মধ্যে আয়ু রেখা হচ্ছে পিতৃরেখা, শিরোরেখা হচ্ছে মাতৃরেখা, হৃদয় রেখা হচ্ছে প্রণয় রেখা, আর ভাগ্য রেখা হচ্ছে কর্মরেখা। ঠিক আছে? তাহলে এই যে রেখাগুলো 4টে রেখা আমরা বললাম, এরপরে প্রতিষ্ঠা রেখা হচ্ছে রবি রেখা। এরকম বহু রেখা আছে, আমরা আমাদের নাম দিয়েছি বিভিন্ন। আমরা 20টা রেখা সম্পর্কে এই ইয়েতে জানবো, ডিটেল জানবো এই পুরো কোর্সে, এবং সেটাই কমপ্লিট, সেটাই সাফিসিয়েন্ট। আর দুটো হাতকেই দেখবেন, খুব ভালোভাবে দেখবেন। যদি কোনো হাতে কোনো চিহ্ন বা রেখা আপনার মনে হয় খারাপ, হয়তো আপনার একটা হাতে আপনি দেখলেন যে আয়ু রেখাটা এখানে এসে শেষ হয়ে গেছে, তাহলে কি মরে যাবে? না, তখন বাঁ হাতটাকে দেখলেন, বাঁ হাতে দেখলেন আছে, তখন আপনাকে এই দুটোর একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা। হুম। বেশ, এবার হচ্ছে কি শুভদীপ বলুন। স্যার বলছিলাম যে পৃথিবীর হাতের উষ্ণতা কি একদম গরমই থাকবে নাকি ঠান্ডা বা অন্য কিছু হয়? না, অগ্নি এইটা না, আমরা যত প্র্যাকটিস করব তত অনুভব করতে পারবো। যদি পৃথ্বীতত্ত্ব আর জল তত্ত্ব মাপি, তাহলে পৃথ্বীতত্ত্বের টেম্পারেচার বেশি, আবার পৃথ্বীতত্ত্ব অগ্নিতত্ত্ব মাপলে অগ্নিতত্ত্বের টেম্পারেচার বেশি। এবার একটা আপনার আমার কাছে কোন রকম কোনো মাপার বিষয় নেই যে পৃথ্বীতত্ত্বের টেম্পারেচার এত ডিগ্রির পর থেকে অগ্নিতত্ত্বের টেম্পারেচার এত ডিগ্রির পর থেকে। মজার জিনিস হচ্ছে গিয়ে, আমাদের ভোল্ট সম্পর্কে কারোর আইডিয়া আছে? ভোল্টেজ? ভোল্টেজ? হ্যাঁ, ব্যাটারিতে থাকে না দুদিকের ভোল্টেজ, 15, সরি 1.5 ভোল্ট, হুম। হ্যাঁ ওইটা স্যার হচ্ছে বলুন। ভোল্ট। তো আমি একটা জিনিস দেখেছি, আপনারা খুব কম লোকে হয়তো এগুলো ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মাল্টিমিটার। ওই টেপ টিভি সারায় না যে সমস্ত দোকানে, ওখানে একটা মাল্টিমিটার ব্যবহার করে। আমি দেখেছি যে অগ্নিতত্ত্বের হাতে, দুটো হাতের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, এটা পৃথ্বী জল তত্ত্ব এদের ক্ষেত্রে বেশি, এদের থেকে বেশি। মানে অগ্নিতত্ত্বের মানুষদের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স এটা বেশি। আবার যদি হচ্ছে গিয়ে কোনো মানুষ খুব অ্যাগ্রেসিভ টাইপের হয়, খুব উগ্র, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভোল্টেজ ডিফারেন্স বেশি থাকতে দেখতে পাওয়া যায়। হুম। তো এটাকে মাপা হয় ওই ভোল্ট মিটার বলে একটা জিনিস আছে, সেই ডিভাইসটা দিয়ে। তো সেটা দু হাতে ধরিয়ে দেখতে হয় যে দুজনের দুটো হাতের মধ্যে ভোল্ট ডিফারেন্স কতটা, ভোল্টেজ ডিফারেন্স। তো কর্মা হাত আর জন্ম হাত, এই দুটোর মধ্যে ডিফারেন্স পাওয়া যায়। অর্থাৎ অগ্নিতত্ত্বের মানুষগুলো নিজেরাই নিজেদের ভাগ্য লিখতে সক্ষম। আমার কাজ, আমার কর্মা, আমার জীবন কি হবে, সেটাকে আইডেন্টিফাই করতে ওই মানুষটা সক্ষম। নিজের ইচ্ছা, নিজের চেষ্টা, নিজের প্রকৃতি, নিজের পরিবেশ, সেই অনুযায়ী মানুষটা নিজের ভাগ্য গঠন করতে সক্ষম। এই শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছেন যে সমস্ত কিছু তো আমি করি, ঠিক কথা, কিন্তু এই প্রত্যেকটা মানুষকে আমি যে অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছি, তারপরেও কর্মা করবার জন্য একটা আলাদা মস্তিষ্ক দেওয়া হয়েছে, বিশেষভাবে ভাবার ক্ষমতা দেওয়া হচ্ছে। একটা কুকুর, একটা বাঘ, একটা বিড়াল, তার কার্যকারিতা লিমিটেড। একটা কুকুর জানে পেট ভরে খাবো, আর হচ্ছে গিয়ে যৌন সঙ্গম করব, এইভাবে করব, একটাই পদ্ধতি, এইভাবে করব, এবং তার ফলে আমার বাচ্চা হবে। এইটুকু হচ্ছে কুকুরের জীবনযাত্রা। কিন্তু সেখানে একটা মানুষ, সে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভ্যারাইটি অফ সেন্সেশন নিয়ে এসেছে। সে যদি যৌন সঙ্গমও করে, তার মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিলেকশন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কালার। কুকুর বিড়ালরা এত কালার দেখতে পায় না, মানুষ তো হাজার হাজার কালার দেখতে পায়, ওরা দেখতে পায় না। তো কৃষ্ণ বলেছেন, মানুষকে তো আমি পাঠিয়েছি, পাপ পুণ্য সবই আমার, কিন্তু তাকে একটা বুদ্ধিও দিয়েছি। সেই বুদ্ধিতে সে পৃথিবীতে নিজের কর্মা করবার স্বাধীনতা আমি তাকে দিয়েছি, এবং সেই স্বাধীনতা অনুযায়ী সে কাজ করবে। এবার এই অগ্নিতত্ত্বের মানুষরা এই স্বাধীনতাটা বেশি ভোগ করেন, এবং তার কারণে তারা নিজের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারেন। যাদের এই ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আছে, অগ্নিতত্ত্বের মানুষদের, ফলে এদের মধ্যে ওই দুটো হাতের ভোল্টেজ ডিফারেন্স বেশি দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ এদের, আমাদের প্রত্যেকটা মানুষের
একটাই তো দেহ, কেন ভোল্টেজ ডিফারেন্স থাকবে? এখানেও যা ভোল্ট, এখানেও তাই ভোল্ট। পরিষ্কার হলো? কিন্তু অগ্নিতত্ত্বের মানুষদের এই ডিফারেন্সটা বেশি দেখতে পাওয়া যায়, উষ্ণতা বেশি, এদের টেম্পারামেন্ট, টেম্পারেচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড শব্দ হচ্ছে টেম্পারামেন্ট। রেগে যাচ্ছে, তেড়ে উঠছে, কথা বলছিস মানে, মানেটা কি? কথা বলতে না বলতে হাত চলে গেছে, উঠে গেছে। হুম, তো এইটা হচ্ছে অগ্নিতত্ত্বের মানুষদের বৈশিষ্ট্য। তবে অগ্নিতত্ত্বের মানুষদের বেশিরভাগের কিন্তু কন্ট্রোলিং পাওয়ার থাকে। খেয়াল করুন, মহাভারতে অর্জুনের ব্রহ্মাস্ত্র চালাবার ক্ষমতা এবং নিয়ন্ত্রণ করবার ক্ষমতা ছিল। অশ্বত্থামা, তার কিন্তু ব্রহ্মাস্ত্র সন্ধান ক্ষমতা ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল না। তো অগ্নিতত্ত্বের মানুষরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোলও করতে পারেন, কিন্তু অগ্নিপৃথ্বী মিশ্র মানুষ, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। পৃথ্বী রেগে গেলে, যদি রেগে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর, কোনো নিয়ন্ত্রণ, কোনো কন্ট্রোল কিছু কাজ করবে না। থ্যাংক ইউ স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার, ব্যাখ্যাটা ভালো লাগলো? দারুণ স্যার। এবার ভালো লাগার জন্য আমাকে হচ্ছে কিন্তু ব্রেনটাকে একদম স্থিত রাখতে হবে। মানে বারবার একই সঙ্গে যদি প্রশ্ন করি, তাহলে এই ঘট তো নষ্ট হয়ে যাবে। তাহলে এই ঘটকে বেশি নাড়াচাড়া করলে গন্ডগোল। যতটা ম্যাক্সিমাম পেতে হলে শান্তিতে ঢেলে পুরোটা নিয়ে নিতে হবে। ঠিক আছে স্যার। এখানে কোন রকম পড়ানোর ক্ষেত্রে কোনো কার্পণ্য নেই, কোনো বিদ্যাদানে কোনো কঞ্জুসতা নেই। তার জন্য সবাইকেই বলছি যে আমরা একটু নিজেদের মধ্যে বা নিজেদের প্রতি সহানুভূতিশীল থাকবো। কারোর প্রশ্ন চলাকালীন মাঝখানে আমরা ঢুকে পড়বো না, তাতে আমাদের প্রত্যেকের ক্ষতি। এই যে শুভদীপ বা প্রশ্ন করলো, তাতে কিন্তু শুধু শুভদীপ নয়, প্রত্যেকটা মানুষই জ্ঞান প্রাপ্ত হলাম, আমি নিজেও হলাম, তাই না? তো এর জন্য আমাদেরকে ধৈর্য ধরতে শিখতে হবে। একটা জিনিস আজকে আমি বলে দিই, সারা জীবন মনে রাখবেন, এই শাস্ত্র পৃথিবীর কেউ কাউকে শেখাতে পারেনি। আপনারা জ্যোতিষ হয়েই আছেন, শুধুমাত্র আমি একটু গ্রামারটা ধরিয়ে দেব। এই শাস্ত্রের প্রতি ইন্টারেস্টটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি জ্যোতিষ শেখাতে পারি না, জ্যোতিষ শেখার ক্ষমতা আমার নেই। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। সুতরাং এই যে একসঙ্গে আমরা রয়েছি, বিভিন্ন ধরনের কথা বলছি, এর ফলে কিন্তু আমাদের প্রত্যেকের জ্ঞান বৃদ্ধি হচ্ছে এবং কন্টিনিউয়াসলি হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা বায়ু তত্ত্ব আর জল তত্ত্বের দিকে যাই। প্রথমেই বলি, যে হাত এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই হাত কিন্তু প্রকৃতপক্ষে বায়ু তত্ত্বের হাত নয়, এটা জল তত্ত্ব পারফেক্ট। কিন্তু এই হাতে বায়ু তত্ত্বের সঙ্গে জল তত্ত্বের মিশ্রণ রয়েছে। আপনাদের মধ্যে যদি মনন বেশি থাকে, মনন মানে হচ্ছে চিন্তন ক্ষমতা, তাহলে এই অগ্নিহাত আর এই বায়ু হাত, এই দুটোকে একটু মিলিয়ে নিন। এই দুটোকে মিলিয়ে নিলে দুটোর সংমিশ্রণে আমরা যেটা পাবো, সেইটা হচ্ছে বায়ু প্রকৃতির হাত। ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি। বায়ু প্রকৃতির হাত হচ্ছে মধ্যম প্রকৃতির, কাঠিন্যযুক্ত, না খুব শক্ত, না খুব নরম। এই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি দেখতে পাবেন, এরা আঙ্গুল ফোটাতে খুব ভালোবাসে। এই মানুষগুলো মাঝে মাঝে এরকম করে, আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার একটু লক্ষ্য করুন। এই আহ, এইটা, এই জিনিসটা হচ্ছে গিয়ে
বায়ু প্রকৃতির হাতের মানুষরা বেশি করবে। এরা হচ্ছে গিয়ে এদের হাতে রেখার গভীরতা কম হয় এবং রেখাগুলো সাধারণত ঊর্ধ্বমুখী হয়, ওপরের দিকে রেখা। এদের হাতে যে প্রচুর এরো রেখা থাকে তা কিন্তু নয়। এরো রেখা মানে কাটাকুটি রেখা, এগুলো থাকে না, কমই থাকে। এদের হাতগুলো একটু ড্রাই টাইপের, মনে হয় যেন হাতটা শুকিয়ে গেছে। এদের হাতগুলোর মধ্যে সাধারণত ভেজা ভেজা ভাব দেখতে পাওয়া যায়। এদের হাতের পেছন দিকে গাঁট, শিরা উপশিরা এইগুলো দেখতে পাওয়া যায়। তো গাঁটটা কি জিনিস? এই হাতটার ঠিক পেছনে এই জায়গাটাতে হাতের যে আঙ্গুলটা, এরকম তো আঙ্গুলটা, এই জায়গাটাতে এরকম টাইপের গাঁট, এরকম, ঠিক আছে? এই যে গাঁটটা, এই গাঁটটা হচ্ছে গিয়ে একটু টিপে টিপে ধরে দেখতে হয়, মানে আঙ্গুল বরাবর একটু টিপে টিপে ধরে ধরে দেখতে হয় যে গাঁট কতটা প্রমিনেন্ট। তো এই বায়ুতত্ত্বের মানুষদের ক্ষেত্রে গাঁটটা খুব প্রমিনেন্ট। আপনারা কিন্তু এর এই ইয়েতে শিখে পুরোপুরি এই এই অনুভূতিগুলো পুরোপুরি পাবেন না। এর জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি আশেপাশের মানুষদের হাতগুলো একটু টিপে টিপে দেখতে হবে, এইভাবে। এই যে আমার হাতটা যেমন জলতত্ত্বের হাত, তাই জন্য গাঁটটা প্রমিনেন্ট নয়, কিন্তু যাদের হাত বায়ুতত্ত্বের হাত তাদের এই গাঁট, মানে ওই জায়গাটা একটু উঁচু উঁচু টাইপের থাকবে। একে টিপে ধরলে পরে এরকম একটা ফিলিংস পাবেন। কিরকম পাবেন বলতো? তেঁতুলের মতো। যেন হাড়টা, এই হচ্ছে আঙ্গুলটা, এটা হচ্ছে আঙ্গুলটা, কিন্তু এই জায়গাটাতে উঁচু উঁচু হয়ে গেছে, গাঁট থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে বায়ু প্রকৃতির হাতের বৈশিষ্ট্য। এরা খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে, কিন্তু এরা অতিরিক্ত খেতে পছন্দ করে না, টেস্ট করতে ভালোবাসে। এরা অতিরিক্ত পরিশ্রম পছন্দ করে না, এরা নিয়মানুবর্তিতাও পছন্দ করে না। এরা বিলাসী, এরা ব্যবসা খুব ভালো বোঝে, এবং এরা অত্যন্ত ভাবে আত্মনির্ভরশীল। এরা কিন্তু অপরের উপর ডিপেন্ড করতে বিশেষ পছন্দ একেবারেই করে। এরা কথা বলতে ভীষণ ভালোবাসেন এবং প্রচুর কথা বলতে চান, পছন্দ করেন এরা কথা বলতে। এরা সৃজনশীল এবং পড়াশোনার ক্ষেত্রে ভীষণ সৃজনশীল। এরা হালকা খেলাধুলো পছন্দ করে, প্রচুর দিকে যে খেলাধুলো করবে, বিভিন্ন ধরনের ভারী খেলা করবে না। এরা দাবা খেলতে পারবে ভালো, লুডো খেলতে পছন্দ করবে, বেড়াতে ভালোবাসবে। তবে সবসময় এদের একটা পরিবর্তন পছন্দ। এরা খুব ভালো শিক্ষক হতে পারেন। কথাবার্তা বলবার ক্ষেত্রেও এদের বিশেষ গুণাবলী দেখতে পাওয়া যায়। এরা প্রত্যেকটা কাজ সিস্টেমে নিয়ে আসতে পছন্দ করেন। সন্তান, পরিবার, এদের প্রতি এই মানুষগুলোর বিরাট দায়িত্ব থাকে। এই মানুষগুলোর অর্থভাগ্য মোটামুটি ভালো। এরা শূন্য থেকে শুরু করেন, কিন্তু ধীরে ধীরে সঠিক জায়গায় এরা পৌঁছতে পারে। এই মানুষগুলোর একটা প্রবলেম হচ্ছে কতটা খাটতে পারি এরা বুঝতে পারে না। এদের তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। এরা বিশাল শক্ত সবল লোক নয়, কিন্তু কখনো কখনো খুব ভারী কাজ করে ফেলতে পারে। কোনো কোনো সময় অতিরিক্ত পরিশ্রমের কাজ এরা করতে পারে, কিন্তু এরা হচ্ছে গিয়ে খুব বেশি কন্টিনিউয়াসলি করতে পারে না। একদিন কোদাল কুপিয়ে দিল, কিন্তু রোজ কোপাতে পারবে। এদের মধ্যে গোয়েন্দাদের মতন বুদ্ধি থাকে। এরা ভীষণ ভালো শিখতে পারে। আধুনিক যন্ত্র এদের ভীষণ পছন্দ, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এই সমস্ত এরা ভীষণ পছন্দ করে।
নতুন নতুন বিষয় এরা খুব শেখে। এরা ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, ড্রোন এইগুলো এরা খুব ঘাঁটতে পছন্দ করে। এদের হাতে রেখাগুলো যদি একটু গভীর হয়, একটু গভীর, তাহলে এই মানুষগুলো সুপার সাকসেসফুল হয়। এরপর আমরা চলে আসবো জল প্রকৃতির হাত। জল প্রকৃতির হাতের ছবি রয়েছে। এই হাতগুলো হচ্ছে একটু পাতলা প্রকৃতির। এদের হাতে প্রচুর ঘিচিমিচি ঘিচিমিচি রেখা দেখতে পাওয়া যায়, প্রচুর রেখা। এদের একটু স্নায়ু রোগ দেখতে পাওয়া যায়। এরা ভীষণ সফট, প্রচন্ড ইমোশনাল, পাতলা হাত, হাতে প্রচুর রেখা, একটু ঠান্ডা, একটু ঘাম ঘাম টাইপের হাত। এরা পরিশ্রম করতে পারে না, কিন্তু এরা খুব ক্রিয়েটিভ। এরা এক জায়গায় বসে কাজ করতে ভীষণ ভালো পারে, আর বুদ্ধি খাটাতে ভীষণ ভালো পারে। এদের মধ্যে একটা সুপ্ত লোভ থাকে। সবাই যে লোভী তা নয়, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে একটা সুপ্ত লোভ থাকে। কিসের প্রতি লোভ, সেটাও সবসময় এরা পুরোপুরি আইডেন্টিফাই করতে পারেন। নাম, যশ, অর্থনৈতিক স্বচ্ছন্দ, এগুলো এরা খুব পছন্দ করেন। পেটের দিক থেকে এরা আবশ্যিকভাবে দুর্বল। এদের হজম ক্ষমতা কম, এবং ওই যে উৎসেচক বা এই সমস্ত, এগুলো এদের প্রপার ওয়েতে সেক্রেশন হয় না। আইনি জটিলতা এরা মোটেও পছন্দ করেন না। আইনি জটিলতা থেকে এরা যতটা সম্ভব নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন। যে ওই ঝুটঝামেলার মধ্যে বাবা যাবো না, যা আছে আছে। কখনো কখনো এরা খুব খিটখিটে হয়ে যায়। বিশেষ করে এদের হাতগুলো যদি একটু উষ্ণ প্রকৃতির হয়, তাহলে এরা প্রচন্ড খিটখিটে হয়ে যায় এবং বাড়ির লোকেদেরকে জ্বালিয়ে মারে। প্রচন্ড স্বার্থপর বা স্বার্থ সচেতন। এদের অ্যালার্জি, অ্যাজমা, ব্রিদিং প্রবলেম, এগুলো ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা সাধারণ বিষয়কে নিয়ে অত্যধিক চিন্তা করে। যত বেশি ঘিচিমিচি রেখা, যত বেশি নীলচে, যত বেশি কালচে, যত বেশি নীল শিরা, তত বেশি দুশ্চিন্তা। এরা রিস্ক নিতে পারে না, এরা সবসময় ভয়ে থাকে। এবং এই মানুষগুলোর মধ্যে প্রচুর প্রচুর সাইকো দেখতে পাওয়া যায়। এদের মেন্টালিটি বোঝা জ্যোতিষের জন্য প্রায় অসাধ্য। এদের মেন্টালিটি চট জলদি বোঝা যায় না। আর এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সময় কিছু না কিছু নেগেটিভিটি খোঁজার চেষ্টা করে। এদের অত্যাধিক বিশ্লেষণী ক্ষমতা রয়েছে, কিন্তু সেই বিশ্লেষণী ক্ষমতা থাকলে পরেও এরা কিন্তু কোনোভাবেই, এক সেকেন্ড, কোনো আহ সোজা পথে চলা বা মানুষকে আইডেন্টিফাই করা, এই সমস্ত চক্করে যায় না। এরা প্রচন্ড রোমান্টিক। এরা হয়তো রাত্রিবেলা বাড়িতে বসে পা দোলাচ্ছে, পা দোলাতে দোলাতে বরকে বললো এক্ষুনি, এক্ষুনি একটু দেরি না করে আমার জন্য মোমো কিনে নিয়ে আসো। বরকে ছুটতেই হবে, মোমো কিনতেই হবে, নাহলে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। কোনো রাস্তা নেই। তো যাই হোক, আমাদের স্ত্রী আঙ্গুল এবং পুরুষ আঙ্গুলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তো স্ত্রী আঙ্গুল আর পুরুষ আঙ্গুলের বৈশিষ্ট্য, এটা আমাদেরকে একটু জানতে হবে। পুরুষ আঙ্গুল আর স্ত্রী আঙ্গুলের কোয়ালিটি কিন্তু আলাদা। জাতক বা জাতিকা যাই হোক না কেন, পুরুষ আঙ্গুল আর স্ত্রী আঙ্গুল এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। স্ত্রী আঙ্গুলের বৈশিষ্ট্য হচ্ছে এদের আঙ্গুলগুলো হবে নমনীয়, উন্নত, সুগল এবং একটু শাঙ্কব আকৃতিযুক্ত। শাঙ্কব আকৃতিযুক্ত মানে হচ্ছে উপরের দিকটা একটু ছুঁচল। তাহলে স্ত্রী আঙ্গুলগুলো হবে উপরের দিকে একটু ছুঁচলো, শঙ্কু আকৃতির, নমনীয় এবং গোল গোল আঙ্গুল।
যদি অতিরিক্ত নমনীয় হয়, তাহলে অতিরিক্ত নমনীয় মানে অতিরিক্ত নরম, সেটা যদি হয় তাহলে এদের মধ্যে কনসিস্টেন্সির অভাব থাকবে। এরা কোথায় কি বলতে হয় জানবে না, যেখানে সেখানে মান সম্মানের একেবারে লটর পটর করে দিয়ে আসবে। এদের কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি, গভীর বুদ্ধির যথেষ্ট অভাব আছে। আর মেয়েদের আঙ্গুল যদি খুব শক্ত হয়, আর আঙ্গুলের মধ্যে আপনারা একটু পেছন দিকটা ঘুরিয়ে দেখুন, হাতের পেছন দিকটা দেখুন, হাতের মধ্যে পেছন দিকটা না তিনটে ভাঁজ হয়, লক্ষ্য করুন। আমি এটাকে অফ করে দিচ্ছি। আমার হাতটাকে একটুখানি লক্ষ্য করে দেখুন। উম, আমার হাতটাকে একটুখানি লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাকে দেখা যাচ্ছে। দেখুন হাতের তিনটে ভাঁজ হচ্ছে, একটা ভাঁজ, দুটো ভাঁজ, আর একটা ভাঁজ, তিনটে ভাঁজ। আমাদের হাতে প্রথম ভাঁজটায় কোনো লোম নেই। প্রথম ভাঁজটা নখটার পরের ভাঁজটায়, পরের ভাগটায় নখটার সঙ্গে কানেক্টেড যে খণ্ডটা, সেটা লোম নেই। তারপরের খণ্ডটায় দু একটু একটু আছে, আর 3 নম্বর খণ্ডটায় মোটামুটি আছে। যদি মেয়েদের হাতে এই, হ্যাঁ আপনার একদমই নেই, এটা হচ্ছে কে, আই থিঙ্ক মৌসুমী, না সায়ন্তী ঘোষ, তো হাতে একদমই লোম নেই। এটা হচ্ছে মেয়েদের হাতের জন্য খুব ভালো। যদি দেখা যায় এটা রয়েছে, যদি এটাকে দেখতে পাওয়া যায় যে এই হাতের মধ্যে লোম রয়েছে মেয়েদের হাতে, তারা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ টাইপের হয়, তাদের মধ্যে উগ্রতার মাত্রা অনেকটাই বেশি, তারা ক্ষেপে যাবে, রেগে যাবে। কিন্তু যাদের এই ব্যাপারটা নেই, তারা দুটো কথা শুনবে, শুনে বলবে ঠিক আছে তাইলে তাই হবে। এদের মধ্যে অ্যাকসেপ্টেন্স পাওয়ার এটা অনেকটা বেশি, এইটা কিন্তু অন্যদের ক্ষেত্রে অনেকটাই কম। তাহলে এই জায়গাটা মেয়েদের ক্ষেত্রে আঙ্গুলের ক্ষেত্রটা একটু দেখে নিয়ে প্রেডিক্ট করতে হবে। সাধারণত সুন্দর আঙ্গুলের মেয়েরা, তারা উম ভাগ্যবতী হয়ে থাকে। কিন্তু আঙ্গুলটা দেখে যদি সুন্দর মনে হয়, তাহলে তাদের কিন্তু অনেক ইগো প্রবলেম থাকে। সুন্দর আঙ্গুলের মেয়েরা ভাগ্যবতী, এবং আবশ্যিকভাবে ভাগ্যবতী, এরা যথেষ্ট সৌভাগ্যবতী। কিন্তু তাদের মধ্যে হচ্ছে গিয়ে ইগো প্রবলেম, আমার কথা শুনছে না, আমার কথা শুনতে হবে, এইসব ব্যাপারগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে মেয়েদের আঙ্গুলের ক্ষেত্রে কমন বিষয়। এবার একটুখানি আমরা পরিবর্তন ডিসকাস করি। কিরকম পরিবর্তন? মেয়েদের বুড়ো আঙ্গুল যদি চ্যাপ্টা হয়, চ্যাপ্টা মানে একটু লক্ষ্য করুন, এই যে বুড়ো আঙ্গুলটা দেখা যাচ্ছে, এই যে অংশটা, এই যে অংশটা, এটা চ্যাপ্টা পাতলা, এরকম চামচের মতো হয়ে গেছে। বুড়ো আঙ্গুলটা হচ্ছে গিয়ে চ্যাপ্টা পাতলা, চামচের মতো হয়ে গেছে। তারা হচ্ছে গিয়ে সমস্ত রকম সুখ থেকে বঞ্চিত হয়। তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তার দ্বারা বারবার ইউজড হয়, সংসারের প্রতি এদের প্রচুর দায়বদ্ধতা থাকে, এবং বারবার এদেরকে ব্যবহার করে ডিস্টার্ব করানো হয়। আমার পরিচিত এক ভদ্রমহিলা ছিলেন, মারা গেছেন ভদ্রমহিলা। তো ভদ্রমহিলার এই ধরনের আঙ্গুল ছিল। স্বামীর সঙ্গে ডিভোর্সের কেস চলছে, স্বামী আরেকটা বিয়ে করে নিচ্ছে, স্বামীর বাড়িতে উনি থাকেন না। এমন সময় স্বামীর বাড়িতে কিছু একটা কাজের জন্য ওনাকে ডেকে নিয়ে চলে গেছে। উনি ওই 1 মাস থেকে এসেছেন। 1 মাস থেকে ফিরবার পরে, মানে ওনাকে 1 মাস পরে তার তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। 1 মাস রেখে বাড়ির থেকে মহা আনন্দে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু এই 1 মাস পুরোপুরি ওনাকে ইউজ করে নিয়েছে। এবং তিনি তখনও ভাবছেন যে স্বামীর পরিবারের প্রতি আমার একটা দায়বদ্ধতা তো আছে। হুম। মেয়েদের আঙ্গুল যদি খুব সরু হয়, মেয়েদের আঙ্গুল খুব সরু হলে পরে তারা আদর এবং স্নেহ পছন্দ করে।
এরা কেয়ারিং ভীষণ ভীষণ ভাবে পছন্দ করেন, কিন্তু এরা সংসার করতে পারেন। বোঝা গেল? এই সরু আঙ্গুল বিশিষ্ট মেয়েরা, এরা কিন্তু সংসার মোটেও করতে পারে না। এদের ছোট্ট ছোট্ট বিষয়ে এত বেশি ইগো, আর এত মারাত্মক ইগো, যে তারা কোনোভাবেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, বলে আমরা পরের পার্টে যাব। সেটা হচ্ছে গিয়ে আমাদের 22শে মার্চ, মার্চ মাসের 22 তারিখ কনফারেন্স আছে, ঋষিবাড়ির কনফারেন্স। আপনাদেরকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে এবং এসে কিছু কাজও করতে হবে। তো সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে ম্যাডাম বলে দেবেন। কিন্তু 22শে মার্চ আপনারা কোনো কাজ, কোনো প্ল্যানিং রাখবেন না। 22শে মার্চ আমাদের কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আঙ্গুল যদি খুব লম্বা হয়, সেই ক্ষেত্রে জাতিকার কিন্তু নিজের ক্যারেক্টারের উপরে কন্ট্রোল থাকে না। এরা একটু মিথ্যে কথা বলে ফেলে এবং এরা একটু লোভী প্রকৃতি। এরা কথা বলে খুব ভালো, আর হাতের রং যদি একটু হলদে, নীলচে, কালচে হয়, এরা মানুষকে সাংঘাতিক কনভিন্স করতে পারে এবং এরা খুবই চতুর প্রকৃতির মানুষ। আর এদের হাত যদি রেডিশ হয়, তাহলে এরা একই সঙ্গে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, এবং শুধু সম্পর্ক নয়, যৌন সম্পর্ক রাখে। আঙ্গুল যদি বেঁকা হয়, এক একটা আঙ্গুল এক এক দিকে গেছে, তাহলে সেই মানুষটা হচ্ছে ভাগ্যহীন। তবে এই ধরনের মানুষরা ভীষণভাবে প্রতারণার শিকার হতে পারেন, এবং এদের নিজস্ব গুণাবলীর যথেষ্ট অভাব থাকে। এদের হাত যদি খুব লাল হয় বা খুব কালো হয়, তাহলে এরা লোভের বশবর্তী হয়ে পড়েন এবং এরা অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকে। মেয়েদের হাতের আঙ্গুল যদি একটু চৌকো প্রকৃতির হয়, তাহলে সেই মেয়ে সব কাজ করে, সেই মেয়েকেই বিয়ে করতে হয়। মোটামুটি যদি সুন্দর আর মাথার দিকটা ছুচলো নয়, চ্যাপ্টা চৌকো, তাহলে পরে সেই মেয়ে সর্বকার্যে নিপুণা, দশভুজা, আর প্রচন্ড আত্মবিশ্বাস, আর ওই মেয়ে চাকরি পাবেই। হাতে যদি কোনো অশুভ চিহ্ন, কালো তিল, বৃহস্পতি ক্ষেত্রে, রবি ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে এসব না থাকে, তাহলে এই মেয়েকে বিয়ে করলে বা এই মেয়েকে ঘরে নিয়ে আসলে এমনিতেই ভাগ্য পাল্টে যাবে। আঙ্গুলগুলো যদি চ্যাপ্টা চ্যাপ্টা হয়, সেই ক্ষেত্রে সেই মানুষকে, বহু মানুষের সেবা করতে হবে, সেই মানুষকে কিন্তু সেবা করতেই হবে। এবং নার্স হিসেবে সে খুব ভালো, মাথায় হাত বুলিয়ে দিলেই ব্যথা কমে যাবে। যদি আঙ্গুলগুলো মাঝারি হয়, মাঝারি বেটে বেটে আঙ্গুল, বেশ নরম, মানে অতিরিক্ত নরম নয় কিন্তু মোটামুটি নরম, হাতের আঙ্গুলগুলো দেখতেও সুন্দর, খুব ছুচলোও নয়, তাহলে এরা সারা জীবন খুব খুশি থাকে। আঙ্গুল যদি সরু এবং ছুচলো হয়, তাহলে রোগ প্রবণতা বাড়বে। মানে আঙ্গুলগুলো যদি সরু এবং ছুচলো, তাহলে হচ্ছে এরা বারবার বিভিন্ন ধরনের রোগে ভুগবে। বিভিন্ন ধরনের রোগে এদেরকে ভুগতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্নায়ু সংক্রান্ত রোগ, এটা কিন্তু এদের মারাত্মক ভাবে আসতে পারে। আঙ্গুলগুলো যদি তার মধ্যে নরম নরম তুলতুলে টাইপের হয়, তারা প্রচন্ড সন্দেহবাতিক যুক্ত। এই টাইপের মহিলাদের ক্ষেত্রে একটু বুড়ো আঙ্গুলটাকে দেখতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাই। এই বুড়ো আঙ্গুল যদি বেঁকে পেছন দিকে চলে আসে, একটু আধটু বাঁকলে ঠিক আছে, কিন্তু যদি বেঁকে পেছন দিকে চলে আসে আর বুড়ো আঙ্গুল যদি ব্ল্যাকিশ হয়, কালচে টাইপের হয়, তাহলে কিন্তু প্রবলেম অনেকটাই বেশি। এরা ব্ল্যাক ম্যাজিক করতে
এবং তার শিকার হতে হয়। মানে এদের উপরে যে কোনো মানুষ যে কোনো সময় ব্ল্যাক ম্যাজিক করে দিয়ে বসে থাকে, এবং সেইটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সাধারণত হাত যদি শক্ত হয় তারা আত্মনির্ভরশীল হয়, আর হাত যদি খুব নরম তুলতুলে হয় তারা পরনির্ভরশীল। হাত যদি একটু মেয়েদের ভেজা এবং সফট টাইপের হয়, ভেজা মানে ঘামছে সেরকম নয়, একটু ড্রাই নয়, এবার ভালো পয়েন্ট কথা বলেছি, ড্রাই নয়, এরকম যদি হয় তাহলে হচ্ছে সেই মানুষগুলো কিন্তু ভীষণ ভীষণ কেয়ারিং, ভীষণ সংসারী এবং হিলিং পাওয়ার যুক্ত হয়ে থাকেন। তাদের মধ্যে দৈব লক্ষণ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ফলে মহিলাদের হাতের বিভিন্ন রকম বৈশিষ্ট্য সেটা আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম। ছেলেদের হাতের ক্ষেত্রে আঙ্গুলগুলো যদি শক্ত শক্ত টাইপের হয় বা একটু স্যার, গাঁট, লাস্ট দুটো লাইন একটু রিপিট করুন। ভেজা ভেজা হাত হলে কি বললেন? ভেজা নয়, আহ ড্রাই ড্রাই নয়, হলে কেয়ারিং। ড্রাই হলে কেয়ারিং নয়, ড্রাই হলে তো রুক্ষ সূক্ষ্ম, একটু হুম। ভেজা, তাহলে তাদের মধ্যে হিলিং পাওয়ার থাকবে। মাথায় হাত বুলিয়ে দিল, মাথা ব্যথা কমে গেল, মাথায় হাতটা রাখলো, কি শান্তি কি শান্তি। ওই সমস্ত আহ গুরুদেব বা গুরুমা, তাদের ক্ষেত্রে এরকম ক্ষমতা দেখতে পাওয়া যায়। প্রচন্ড রেগে এসছে, আজকে একটা থেস্ত তেস্ত করে ফেলবো, কিন্তু গুরুমার কাছে এসে গুরু বললো, আয় বাবা তোর মাথায় একটু হাতটা রাখি। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ এসছে, তার নাম তখন নরেন্দ্রনাথ দত্ত, এসে বলছে একদম সাইজ করে দেবো এই বিয়েকে, বদমাইশি, লোককে ভুলভাল বোঝাচ্ছে। হ্যাঁ, এবার বিবেকানন্দ তো প্রচুর প্রশ্ন করবে, কঠিন কঠিন প্রশ্ন করবার জন্য প্রস্তুত হয়ে এসছে। সেই প্রশ্নে স্বামীজির প্রশ্নে রামকৃষ্ণদেব একদম বিধ্বস্ত হয়ে যাবেন। রামকৃষ্ণদেব দেখেই অবাক হয়ে তাকিয়ে রয়েছেন বিবেকানন্দের দিকে, দেখে এবার বলছে, চলো তো বাবা আমার সঙ্গে, বলে নিজের ঘরে নিয়ে গেছি। নিজের ঘরে নিয়ে গিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে বলছে, তুমি এতদিন পরে কেন এলে, কতদিন ধরে তোমায় খুঁজছি, কোথায় ছিলে তুমি, কি খাওয়াবো তোমাকে এখন, বলে নকুল দানা এনে খেতে দিচ্ছে। আর বিবেকানন্দ বলছে, লোকটা কি পাগল। এই ভাবতে 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 তার মধ্যে হচ্ছে গিয়ে ইয়ে চলে এসছে, মানে এই যে তাকে দেবতার জ্ঞানে, রামকৃষ্ণদেব বলছে এই তোমার জন্যই বসেছিলাম, এরকম একটা যে ভাব, এই ভাব তাকে হচ্ছে গিয়ে বিচলিত করে দিয়েছে। তো এই যে পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা, এই ক্ষমতা হচ্ছে গিয়ে এই ধরনের হাতের মধ্যে থাকবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। তাই এবার আমরা ছেলেদের আঙ্গুল করবো, শক্ত, বেটে বেটে, গাঁট বিশিষ্ট, ওপরে লোম রয়েছে। এরা হচ্ছে পুরুষদের হাত, সরল, সোজা, গাঁট, মানে টিপলে গাঁট পাওয়া যাবে, মাথাগুলো একটু ভোঁতা, কোনো কোনো সময় আঙ্গুলে লম্বা লম্বা দাগ থাকবে, প্রচুর দাগ, আঙ্গুলের উপর লম্বা লম্বা দাগ, দুহাত মিলিয়ে বেশ কতগুলো গাঁট পাবো। কোনো কোনো সময় এইসব জায়গায় কড়া পড়বে, কখনো কখনো আঙ্গুলগুলো একটু কালচে হয়ে যাবে, আঙ্গুলের এই মাথার দিকগুলো একটু ব্ল্যাকিশ হয়ে যাবে। এই সমস্ত গুলো হচ্ছে গিয়ে পুরুষদের বৈশিষ্ট্য। আর নখগুলো হচ্ছে গিয়ে একটু শক্ত, কঠিন শক্ত হাত। আর মেয়েদের হাতের নখগুলো দেখবেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, মেয়েদের নখগুলো একটু এরম টাইপের থাকে, মানে এই যে নখ, নখের উপর দিকটা একটু রাউন্ড টাইপের থাকে, আর ছেলেদের নখ ফ্ল্যাট টাইপের থাকে। এইটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। তাহলে এবার আমরা ছেলেদের আঙ্গুলের একটু বৈশিষ্ট্য পড়ে নেবো। আঙ্গুল যদি লম্বা লম্বা হয়, সাহস কমে যাবে, বুদ্ধি এবং ক্রিয়েটিভিটি বাড়বে। কিন্তু আঙ্গুল লম্বা হাতে খুব বুদ্ধিমান, বুদ্ধিমান, চতুর নয়, ধূর্ত একেবারেই নয়। তাহলে কি, এরা মেধাবী, এদের পড়াশোনার বুদ্ধি, পুঁথিগত বিদ্যা প্রচুর থাকে, কিন্তু বাস্তব বুদ্ধি, উপস্থিত বুদ্ধি নাই। এই মানুষগুলো ইমোশনাল, এরা বউয়ের মধ্যে মাকে খোঁজে, স্বামীর মধ্যে বাবাকে খোঁজে, এবং স্বামীকেও খোঁজে। এদের স্বামী বা স্ত্রী
এরা একদম পার্সোনালাইজড, যে আমার বউ চোখ তুলে অন্যদিকে তাকিয়েছে মানে সর্বনাশ। এরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রচন্ড অস্থির হয়ে পড়ে। একটা আহ ছেলে, তার প্রেমিকা, সে আমার কাছে দেখাতে আসে, এবং কোন দিন প্রেমিকা দেখাতে আসবে, এসে কি বলবে, আমাকে কি বলতে হবে, সমস্তটা সে ঠিকঠাক করে দেয়। মানে ঠিকঠাক করে দেয় মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করে, যে দাদা এগুলো না বললে পরে আবার চলে যাবে। তো আমিও তার কথার সঙ্গে একটু বুঝে টুঝে মেয়েটিকে একটা ঠিকঠাক প্রেডিকশন করার চেষ্টা করি। কিন্তু অন্য কোনো হাতের মানুষ, যার আঙ্গুলগুলো ছোটখাটো, বা আঙ্গুল ছোট মানে বাস্তববাদী, ভাই তোর সঙ্গে প্রেম হলো না, যা মেসেজ করিস না, তুইও ভালো থাক আমিও ভালো থাকি। লম্বা আঙ্গুল, লম্বা আঙ্গুল, যাস্তা প্লিজ, যাস্তা কি করে বাঁচবো তোকে ছাড়া, পাচ্ছি না, প্লিজ ফিরে আয়, লম্বা আঙ্গুল। ছোট আঙ্গুল, ছোট আঙ্গুলের মানুষ, তার হচ্ছে গিয়ে পারছি না, কিন্তু বলবো না, হ্যাঁ বলবো, কি করে যাওয়ার জন্য, আমি তো পারফেক্ট, কোনো অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো, জিতবই। ছোট আঙ্গুল। লম্বা আঙ্গুলের মানুষদের আসক্তি কম, কিন্তু এদের একটা জিনিস চাই, সেটা হচ্ছে মান সম্মান, গুরুত্ব, পারফেক্ট ওয়ার্ড, গুরুত্ব দিতেই হবে, গুরুত্ব চাই। এই মানুষগুলো প্রচন্ড পরিশ্রমী, প্রচন্ড বুদ্ধিমান, বিজ্ঞান, গবেষণা, এই সমস্ত ক্ষেত্রে এরা সারা দিন সারা রাত কাজ করতে পারে, কিন্তু খেলতে বসিয়ে দিলে আর খেলতে পারবে না। একে যদি ব্যাট বল নিয়ে পাঠিয়ে দেওয়া হয় মাঠে, বলে ভাই ব্যাট বলটা একটু রেখে দে, আমাকে আমাকে দয়া কর, আমাকে একটু বইটা পড়ে নিতে দে। এইটা হচ্ছে এই ছেলেরা। এদের সম্পত্তির প্রতি আসক্তি কম, এরা হিসেব বোঝে না, বুঝতে চায় না। আঙ্গুল যদি চৌকো আকৃতির হয়, তাহলে জাতক প্রচন্ড ভাবে নিজের কাজের প্রতি যত্নশীল, জাতক বিশ্বাসযোগ্য, এবং এরা কঠিন পরিশ্রম করতে পারে। এরা ভীষণ নিয়মানুবর্তী। আর্মি, পুলিশ, দমকল, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত গুলো এরা হচ্ছে গিয়ে করে, যে কাজে সারা দিন সিরিয়াস থাকতে হবে, এই লোক সেই কাজ করবে। এই লোক হচ্ছে চরম ডিসিপ্লিন, এর নিয়মানুবর্তিতায় কোনো ঘাটতি নেই। এরা ধীরে চলনীতিও পছন্দ করে, আর এরা জানে যে কোন সময় কি প্ল্যানিং করব, কোন সময় কি স্টেপ নেব, এটা এরা বোঝে। এরা মারাত্মক ব্যালেন্স, রোমান্টিকতা কম, প্রেম কম, দায়বদ্ধতা 100%। এরা একটু বয়স্ক বন্ধু বান্ধব পছন্দ করে। মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে মেয়েদের হাতে যদি এরকম একটু চৌকো আকৃতি বিশিষ্ট আঙ্গুল দেখতে পাওয়া যায়, এরা সিনিয়র মানুষদেরকে পছন্দ করে। আমার পরিচিত একজন আছে, তার বয়স 32, সে ভালোবেসে বসে আছে 58 বছরের একটা লোককে, বিলেন সমান। হ্যাঁ, বয়সটা জানি না, কিন্তু বিলেন সমান বুড়ো হয়ে গেছে। আর ওই যাকে বিয়ে করেছে সে এখনো চাঙা, ইয়ং। ছেলেদের হাতের আঙ্গুল যদি চ্যাপ্টা প্রকৃতির হয়, তাহলে আত্মবিশ্বাস কমবেই। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরা প্রভাবিত হবে এবং প্রতারিত হবে। এসে বললো, আরে কিসের অসুবিধা, টাকা লাগবে, কত লাগবে বলো। বলছি এত টাকা তোমার কাছে? বলছি আরে তোমার চাই তো বলো, গয়নাগুলো ফ্রিজ ইয়েতে রেখে, আলমারিতে রেখে লাভ নেই, 2.5 লাখ টাকা দাও, প্রত্যেকদিন 5,000 টাকা করে পাবে। বলছি 2.5 লাখ টাকা প্রত্যেকদিন 5,000 টাকা? বলছি একবার দিয়েই দেখো না, আমি পাচ্ছি তো, এই দেখো চেক, ব্যাগ খুলে চেক বার করলে, এই দেখো, দেখছো, 1 লাখ টাকার চেক গত মাসে পেয়েছি। বলছে হ্যাঁ তাই তো, গত মাসে পেয়েছো, তোমার নামও তো লেখা আছে চেকের মধ্যে। বলছে হ্যাঁ, আমার নামে চেক, আমার নাম লেখা থাকবে না? পুরো গুবলু বানিয়ে দিল, চ্যাপ্টা প্রকৃতির আঙ্গুল। চেকে তো যে সই করবে তার নামটা লেখা আছে, ও নিজের অ্যাকাউন্টের চেকে নিজে সই ফই করে দেখাচ্ছে একে। এ সরল বিশ্বাসে মেনে নিল। এর কিন্তু ওই কথাটা আছে, এই সরল বিশ্বাসে মেনে নিতে চায়, যদি হাতের আঙ্গুল চ্যাপ্টা হয়। এদের মধ্যে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা ট্রেন্ড দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক, সাংসারিক দিকে অভাব থাকে। লোন নিলে পরে এরা কিন্তু আর সেই লোন থেকে বেরোতে পারে না। এরা গোপন কথা প্রকাশ করে ফেলে, পেটের মধ্যে এদের কথা রাখা যায় না,
আইন, পুলিশ, ঝামেলা, রাজনীতি এরা অ্যাভয়েড করতে পছন্দ করে। এদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা প্রাপ্তি রয়েছে এবং চ্যাপ্টা আঙ্গুলের লোকরা পরিবর্তনশীল কর্ম চায়, না চাইলেও এদের করতে হয়। পরিবর্তনশীল কর্ম এদের জন্য ভালো, যে সব সময় বস চেঞ্জ হচ্ছে, সব সময় সামনের মানুষগুলো চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারগুলো যদি হয় সেটা এদের ক্ষেত্রে বেটার। এরা একঘেয়েমি নিতে পারে না এবং কর্মে যদি কোন রকম একঘেয়েমি আসে তাহলে এরা কর্ম থেকে বেরিয়ে আসে, কর্ম নিয়ে এরা বিশেষ চিন্তিত নয়। আঙ্গুল যদি অতিরিক্ত ছোট হয় তাহলে কৃপণতার লক্ষণ প্রকাশিত হতে দেখতে পাওয়া যায়। এরা প্রচন্ড কৃপণ। এই ধরনের জাতক বা জাতিকা এরা চতুর প্রকৃতিরও হয়ে থাকে, ভীষণ চতুর প্রকৃতির। এদের মধ্যে স্বার্থপরতা থাকে। এই জাতকদের মধ্যে বাস্তববোধ এটা কিন্তু বেশি। এদের আত্মীয় পরিজন কুটুম্বদের থেকে দূরে থাকতে হয়, পরিশ্রম এদের করতেই হবে। এরা সাহসী এবং বেপরোয়া চরিত্র। কি করব না করব, কার কি আসবে যাবে আমার কিছু যায় আসে না। বাধা বিপত্তি আসলেও এই ছোট আঙ্গুলের মানুষরা এরা ইগনোর করে যায়। এরা রাগী, জেদিও। এরা ভ্রমণ আর বিলাসিতা ভীষণ পছন্দ করে। এদের আস্তে আস্তে আত্মীয় পরিজন এদের থেকে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এরা ডিটাচমেন্ট পছন্দ করে, কিন্তু খারাপ কাজ করতে এদের কোনো টেনশন হয় না। এরা পাপ করতে ভয় পায় না বা বেআইনি কাজ করতে ভয় পায় না। অ্যাগ্রেসিভ মানুষ, প্রচন্ড বুদ্ধিমান ছোট আঙ্গুলের লোকেরা, এবং সেই বুদ্ধির লেভেলই আলাদা। ছেলেদের হাতের আঙ্গুল যদি খসখসে আর কালচে প্রবৃত্তির হয় তাহলে পীড়িত যৌনতা নির্দেশ করে। এরাই বেশিরভাগ ক্ষেত্রে ওই অপরাধমূলক কাজকর্মগুলো করে, মানে পচা অপরাধ। এরা মেয়ে যাচ্ছে একটু টিজ করলাম, একটু মেয়ে যাচ্ছে একটু হাতটা টেনে দিলাম। এদের সব সময় অর্থনৈতিক দিক থেকে সমস্যা থাকে। হাতের আঙ্গুল খসখসে এবং কালচে প্রকৃতির যদি হয় সেই ক্ষেত্রে এরা ভুল ইনভেস্টমেন্ট করে এবং এর ফলে একাধিকবার এদের প্রতারণার শিকার হতে হয়। জীবনে অন্তত একবার মিসগাইডেড হবেই, একবার অন্তত প্রতারিত হবেই। এরা নির্ভীক, প্রচন্ড ভয়টয় নেই, ডিয়ার ডেভিল টাইপের। এদের হৃৎপিণ্ড সম্পর্কিত, রক্তচাপ সম্পর্কিত রোগ থাকে। হাতের আঙ্গুলগুলো যদি শক্ত আর গদার মতো হয়, মানে উপরের দিকটা মোটা মোটা ভারী, তাদের আত্মবিশ্বাস প্রচুর। এরা সাধারণত খেলাধুলা করে, তবে এদের স্বল্পায়ু হওয়ার একটা ট্রেন্ড দেখতে পাওয়া যায়। খুব বেশি দিন যে এদের লাইফ স্প্যান হয় কিন্তু নয়। 50 থেকে 60-65-র মধ্যে এদের শরীর খারাপ হতে শুরু করে। এদের অর্থভাগ্য ভালো, বেশ ভালো। এরা নিয়ম ভাঙতে পছন্দ করে এবং নিজের কাজ উদ্ধার করবার জন্য এরা জোর খাটানো, ওই সাম দাম দণ্ডভেদ, এই কাজকর্মগুলো এরা করে থাকে। এরা বেড়াতে যাওয়া, এনজয় করা, এগুলো খুব বেশি করতে পছন্দ করে। আহ খুব যে ক্রিয়েটিভ তা নয়, বলা যেতে পারে একদম ক্রিয়েটিভ নয়। এরা নিম্নস্তরীয় কাজ করতে বাধ্য হয়। আঙ্গুল যদি নরম এবং দুর্বল হয় তাহলে ছেলেদের আত্মবিশ্বাস কম, যৌনতার ক্ষেত্রে এরা ভীষণ দুর্বল। কোনো কোনো সময় এদের মধ্যে স্ত্রী সুলভ আচরণ দেখতে পাওয়া যায়। স্ত্রী সুলভ আচরণ এবং তার সঙ্গে সঙ্গে নাচ গান এগুলোর প্রতি অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। এরা বাড়ির মানুষদের প্রতি ক্রোধী হয়ে থাকে। ভারী কাজকর্ম এরা পছন্দ করে না। এদের মধ্যে পৌষ্টিকতন্ত্র এবং স্বাস্থ্য সমস্যা, মানে শরীর দুর্বল,
এবং পৌষ্টিকতন্ত্রের সমস্যা দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম আমাদের আঙ্গুল সম্পর্কে ধারণা হলো। এর পরের দিন কিন্তু আমরা আয়ুরেখাতে প্রবেশ করব। পরের দিন আমরা আয়ুরেখা সম্পর্কে বিশদে জানবার চেষ্টা করব। তো তাহলে আমাদের আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন আছে? খুব বেশি লোকের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এখন, কারণ আমাদের তো টাইম আমার শেষ হয়ে এসছে, ক্লাসের টাইম। যাই হোক, কারোর কোনো প্রশ্ন রয়েছে? স্যার বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। স্যার বলছিলাম আপনার এই 4টা সেমিস্টার দেখলাম যে আপনার স্যার 16টা ক্লাস। হুম। স্যার 16টা ক্লাসে মনে হচ্ছে না যে আপনার ক্লাস সম্পূর্ণ হবে স্যার, বা বুঝতে পারবো। আর যদি স্যার এক্সট্রা কিছু ক্লাস করিয়ে দেন ও, আমাদেরকে। এই দেখুন, আপনারা ক্লাস করবার পরে আপনাদেরকে একটা ব্যাচে, ক্লাস যখন শেষ হয়ে যাবে একটা ব্যাচে ঢুকিয়ে দেওয়া হবে। ক্লাস কখনো শেষ হবে না, এটা চলতেই থাকবে স্যার যতদিন না সত্যি আপনারা পেরিয়ে যাবেন। ওই মানে সময় আর কোনো ঠিক করতে হবে না। শিক্ষা ওই মানে সময় বলতে নেই কোনো শিক্ষা স্যার শেখ নেই, কিন্তু আপনার কাছে স্যার যতটা শিখবো ততটা এগিয়ে যেতে পারবো। তা শিখবেন নিশ্চয়ই। তো ওই সময় আপনারা ক্লাস করতে পারবেন। 2 বছর হয়ে যাওয়ার পর থেকে আপনার এই ক্লাসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একটা প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হবে। ওখানে কোনো পেমেন্ট করতে হবে না, কিন্তু সারা জীবন মানে আমার বেঁচে থাকা অবধি আপনারা ক্লাস করতে পারবেন। ঠিক আছে স্যার। আর স্যার ঠিক আছে? বলছিলাম যে ওই ম্যাথমেটিক্যাল পার্টটা স্যার শেখার খুব আচ্ছা, ইচ্ছে ছিল স্যার, ম্যাথামেটিক্যাল ওটা যদি পার্টটার জন্য যদি আমরা বেশ কিছু উৎসাহী মানুষ পাই যারা ম্যাথামেটিক্যাল পার্টটা করতে চায়, তাহলে তাদেরকে নিয়ে আমরা করাতে পারি। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে পাওয়া যায় না যারা এই ম্যাথামেটিক্যাল পার্টটা করতে আগ্রহী। তো একদম যোগ বিয়োগ গুণভাগ ঐকিক বিয়োগের অঙ্ক, কোনো জটিল অঙ্ক এখানে নেই। হ্যাঁ স্যার দেখেছি আমি, মোটামুটি ইন্টারেস্টেড ছিলাম স্যার, দেখেন যদি হয় এটা। ঠিক আছে, আমরা চেষ্টা করব আমাদের এই কনফারেন্স গুলো মিটে যাক, তারপরে আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, ট্যারো রিডিং ক্লাস করাচ্ছেন? ট্যারো রিডিং ক্লাসের জন্য আমাদের যিনি প্রিয়ঙ্কি ম্যাডাম আছেন, ওনার ট্যারো রিডিং ক্লাস রয়েছে। তো সেইটার জন্য আমাদের যে বুকিং নাম্বার বা দেবপ্রিয়ার নাম্বার, যিনি আপনাদের কোঅর্ডিনেটর, ওর সঙ্গে কথা বললে ও অ্যাডমিশন করিয়ে দেবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার আবার পরের ধাপ শুরু করতে হবে। তাহলে সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকুন। শুভরাত্রি স্যার। আর 22শে মার্চ, 22শে মার্চ কিন্তু আমাদের প্রোগ্রাম রয়েছে। তো 22শে মার্চের জন্য আপনারা সবাই ফ্রি থাকবেন। ঠিক আছে? স্যার টাইমিংটা কি 22 মার্চের? 10টা থেকে 5টা। 5টা থেকে 10টা থেকে 5টা। 10টা থেকে 5টা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এটা আর স্যার সবাইকে অ্যাটেন্ড একটা করতে জিনিস হবে? ছিল, হ্যাঁ, শালিনী বলুন। আর স্যার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, সেটা হলো 10th জানুয়ারিতে অনেকজন ক্লাস করতে পারিনি, তো ওই ভিডিওটা না 2 মিনিট কি 2.5 মিনিটের জন্য আপলোড হয়েছিল, তো পুরো ভিডিওটা না আপলোড হয়নি। 10 জানুয়ারি স্যাটারডে, তো ওইটা যদি মানে আপনি একটু আপলোড করে দেন তাহলে সবার জন্য খুব সুবিধা হয়। কেউ পাইনি, ওইটার জন্য খুব প্রবলেম হচ্ছে সবার। থাকে, তাহলে আমি লিখে রাখছি 10 জানুয়ারি, তাহলে আপলোড করবো। স্যাটারডে যেটা 8টা থেকে ক্লাস হয় সেইটার, খুব সম্ভবত নক্ষত্রের ওপর মনে হয় করানো হয়েছিল ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে শুভরাত্রি সবাইকে, ভালো থাকুন। হ্যাঁ, গুড শুভরাত্রি। নাইট স্যার। শুভরাত্রি। গুড নাইট স্যার।